আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এর মানে কিভাবে আসলো বা কোথা থেকে তৈরি হলো। অর্থাৎ আমরা একেবারে প্রথমে শুরু করব বেনজিনের প্রস্তুতি থেকে। তো বেনজিন কিভাবে প্রস্তুত করা যায় আমরা কয়েকটি টপিক শিখব। এক নাম্বার হচ্ছে ইথাইন থেকে। কি থেকে তৈরি করব আমরা? ইথাইন থেকে। ইথাইন থেকে বেসিকটা হচ্ছে আমরা CH ট্রিপল বন্ড CH, কিন্তু একটাই আমাদের বিক্রিয়াটা হচ্ছে না, আমাদের বিক্রিয়া লাগবে 3 অণু করে ইউজ করা হবে। এখন দেখো আমরা এই 3 অণু এইভাবেও লিখতে পারি, অথবা আমি যেহেতু বোঝানোর স্বার্থে ব্যবহার করতেছি আমরা একটু বইয়ের মতো না নিজেদের মতো করে একটু শিখব। CH ট্রিপল বন্ড CH, CH ট্রিপল বন্ড CH, তারপর হচ্ছে CH ট্রিপল বন্ড CH। দেখো তো এটা আমি কি করছি, কোনো কানেকশন দিছি নাকি তিনটা আলাদা CH নিছি? অর্থাৎ 3 অণু ইথাইন আমরা কিন্তু এখানে নিছি, বুঝতে পারছো? এবার আমাদেরকে এটা কিন্তু এগুলো কিন্তু কানেক্টেড না, কিন্তু এখানে কি হলে বেনজিন হবে? আমরা বেনজিনের গঠনটা জানি যে দুইটা বন্ধন এবং এখানে একটা করে বন্ধন। এই তো তার মানে আমার এইখানে বন্ধনগুলো ছুটায়া এই পাশে একটা নিতে হবে, এই পাশ থেকে ভাঙে এই পাশে একটা, এই পাশ থেকে ভাঙে এই পাশে একটা। তাহলে কিন্তু আমাদের বেনজিনের প্রস্তুতিটা কিন্তু পারফেক্টলি হবে। তো আমরা প্রথমে একটা কাজ করলাম, আমরা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসের লৌহ নল নিলাম। বলতে পারো স্যার এটা কিভাবে করতে হয়? একেবারে বেসিক, একটা লোহার পাইপ, কিন্তু ফ্রেশ লোহা, কিন্তু লোহার পাইপের মাঝখানে পাইপটাকে হিট করলাম, লাল হয়ে গেল 400 ডিগ্রি সেলসিয়াসে, 400 থেকে 500। তাহলে ওই পাইপটা কি সাদা মানে কালো থাকবে না লাল হয়ে যাবে? একেবারে টকটকে লাল, ওই যে আগুন যেরকম কামাররা যে টেম্পারেচারে নেয়। তো ওই পাইপের মাঝখান থেকে আমরা ইথাইন গ্যাসটাকে জাস্ট পাস করি। ইথাইন গ্যাস পাস করলেই এইটা ওই পাশে গিয়ে তখন সুইটলি এরা পরস্পরের কানেকশন, দুইটার জায়গায় একটা ভেঙে এদিকে কানেকশন তৈরি করবে, আবার এই দুইটা থেকে একটা ভেঙে এই পাশে চলে যাবে, এই পাশ থেকে তিনটা দুইটা করবে আর একটা ভেঙে এই পাশে চলে যাবে। তাহলে এটা জাস্ট কি তৈরি হলো? বেনজিন। আমি কি বোঝাতে পারছি? তাহলে কিভাবে তৈরি করব আমরা? ইথাইন গ্যাসকে আমরা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত লোহার নলের ভিতর থেকে জাস্ট এই পাশ থেকে ওপাশ পাঠাই দেব, শেষ। বিক্রিয়া অনেক ইজি, শুনতে অনেক হার্ড মনে হয় বাট আসলে না। কি করলাম আমরা? 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে লোহার নলের মাঝখান থেকে পাস করে দিলাম। এই পর্যন্ত কোনো প্রবলেম তো নাই, আছে? আচ্ছা, এই সেম বিক্রিয়াটা আরেকটা প্রসেসে করা যায়। আমরা ডাবল বার না লিখে আমরা এখানে দেখাবো। আমাদের সেম বিক্রিয়াটা নিকেলের 70 ডিগ্রি সেলসিয়াসের আন্ডারে আমরা করতে পারি। অর্থাৎ যদি নিকেলের 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সেম কাজটাই করি, তাহলে এই ক্ষেত্রেও আমাদের এই বেনজিনটাই তৈরি হবে। বুঝতে পারছি? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 3CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ 3 অণু ইথাইন। এটাকে যদি আমরা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা করাই, তবে সেক্ষেত্রে কি তৈরি হবে? বেনজিন। বুঝতে পারছো? তাহলে আমরা ইথাইন থেকে কয়ভাবে শিখলাম? 2 ভাবে শিখলাম। যদি আমরা লৌহ নল ব্যবহার করি সেক্ষেত্রে টেম্পারেচার কত প্রয়োজন হবে? 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। আর যদি আমরা কোনোভাবে নিকেল ব্যবহার করি এই টেম্পারেচারটা আমরা অনেক কমে নিয়ে আসতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে নিকেল বা লোহার নল কোনোটাই কিন্তু বিক্রিয়ার মধ্যে ঢুকবে না, এরা শুধুমাত্র প্রভাবক হিসেবে কাজ করবে। অর্থাৎ তুমি যদি লোহার নল দাম কম, কিন্তু টেম্পারেচার দিতে কিন্তু অনেক খরচ হবে, 400-500 ডিগ্রি সেলসিয়াস, অথবা জ্বালানি খরচ হবে। অথচ যখন তুমি নিকেল দিচ্ছ তখন পানি ফুটাইতে যে তাপ তার থেকেও কম লাগবে। বুঝতে পারছি? তাহলে ইথাইন থেকে কিভাবে বেনজিন পাওয়া যায় এ ব্যাপারে আমাদের তো কোনো প্রবলেম নাই, আছে? ওকে, ঠিক আছে। আমরা তাহলে চলে যাব বেনজিনের প্রস্তুতির পরবর্তী টপিকে। বেনজিনকে আরো 2টা প্রসেস এখন আরো শেখানোর ওয়ে আছে বা তৈরি করা যায়। একটা হচ্ছে ফেনল হতে, আর একটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট হতে। তো ফেনল হতে কিরকম? ফেনল হতে অত্যধিক সহজ, আমার সাথে সাথে বলার চেষ্টা করবা। ফেনলকে যদি জিঙ্ক ডাস্ট সহকারে উত্তপ্ত করা হয়, বলো ল্যাঙ্গুয়েজটা কি? ফেনলকে যদি জিঙ্ক ডাস্ট সহকারে উত্তপ্ত করা হয় তখন সেটা থেকে বেনজিন তৈরি হয়। একেবারে সহজ, কিন্তু কি লাগবে? জিঙ্কের ডাস্ট, ডাস্ট মানে শুষ্ক গুঁড়া, এটাই। বুঝতে পারছো? তাহলে ফেনলকে যদি আমরা জিঙ্কের ডাস্ট সহকারে উত্তপ্ত করছি,
বুঝতে পারছো? জিঙ্ক ডাস্ট সহকারে হালকা একটু উত্তপ্ত করলেই তখন কি হবে খেয়াল করো, মাঝখান থেকে ফেনলের মাঝখানে ছিল বেনজিনের উপরে ও, তারপরে ছিল এইচ। এবার কি করবে, এই জিঙ্ক মাঝখান থেকে এই ওটাকে মানে অক্সিজেনকে নিয়ে যাবে। তাহলে অক্সিজেনকে নিয়ে গেলে কি তৈরি হয়, জিঙ্ক অক্সাইড কি তৈরি হয়, জিঙ্ক অক্সাইড। আচ্ছা এবার দেখো, অক্সিজেনকে নিয়ে গেলে বেনজিন একটা ফাঁকা হয় না, আবার ওদিকে বেচারা হিসেবে কি আছে, হাইড্রোজেন বেচারা থেকে গেছে। তো ওই হাইড্রোজেন কি করবে, ওই বেনজিনের ফাঁকা হাতে এসে ও ঢুকবে। আচ্ছা এটা কি, এইভাবে থাকার মানে হচ্ছে এমনিতেই তো বেনজিনের 6টা জায়গায় 6টা হাইড্রোজেন আছে। আমি কিন্তু প্রথম দিন এটা বলেছিলাম যে বেনজিনকে যদি 6 পাশে 6টা হাইড্রোজেন দিয়েও লিখি তারপরও এটা কিন্তু বেনজিন, এটা বেনজিন, কারণ নরমালি তো হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন লিখছি। বাট যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে অন্য কিছু দেই সেটা হচ্ছে নতুন একটা কিছু। বুঝতে পারছো? তার মানে ওই হাইড্রোজেনটা যদি আমি এখানে প্রবেশ করাই তখন সেটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, বেনজিন। আমি কি বোঝাতে পারছি? ওকে, আমাদের পরবর্তী টপিকে যাওয়ার আগে আমি আরেকবার বলতেছি, ফেনলকে জিঙ্ক ডাস্ট সহকারে উত্তপ্ত করলে বেনজিন তৈরি হয়। এই লাইনটাকে মোটামুটি বাসায় 15 বা 30 বার করে মুখে বলতে হবে। জাস্ট বাংলা লাইনটা বলো, ইজিলি পাবে। ফেনলকে জিঙ্ক ডাস্ট সহকারে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। বুঝতে পারছি? ওকে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। সংকেত কিভাবে বানাবা? নরমালি এটা ছিল বেনজিন, বেনজিন থেকে তোমাদের প্রথম টার্গেট হচ্ছে বেনজোয়েটটা কি, হোয়াট ইজ বেনজোয়েট। আমরা বলছিলাম এট আসছে ওয়িক অ্যাসিড থেকে, এটা বলেছিলাম। যদি সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারণ করি হয়ে যাবে সালফেট, নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন সরালে যেটা থাকবে সেটা হচ্ছে নাইট্রেট, ইথানোয়িক অ্যাসিড থেকে যদি আমরা হাইড্রোজেন সরিয়ে দেই তখন সেটা হচ্ছে ইথানয়েট। আর তাহলে বেনজোয়িক অ্যাসিড থেকে যদি আমরা হাইড্রোজেনকে সরাই তাহলে কি হবে, বেনজোয়েট। তাহলে আমরা কিন্তু এই প্যাটার্নটা বলেছিলাম একটু আগে, প্রথম পেজে বা প্রথম দিকে যখন আমরা সংকেতগুলো শিখিয়েছিলাম তখন সেই সংকেতটা হচ্ছে COOH। এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড বলেছিলাম, বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা সরে যাবে, ঢুকবে কে, সোডিয়াম। তাহলে কি আসবে, সোডিয়াম বেনজোয়েট। যদি আমরা সোডিয়াম না দেই এটা হচ্ছে বেনজোয়েট আয়ন। এটা কি, বেনজোয়েট আয়ন বা বেনজোয়েট মূলক। এর পাশে হাইড্রোজেনটা সরে গিয়ে যখন সোডিয়াম প্রবেশ করবে হয়ে যাবে সোডিয়াম বেনজোয়েট। এটা কি তৈরি হবে, সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েট। তোমাদের প্র্যাকটিসের সময় একটা কি জিনিস স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, কোনো বিক্রিয়া দেখলে স্যার যেন কষ্ট করে আবার মানে বাংলাটা পড়তে না হয়। অর্থাৎ ফেনল, বেনজিন, জিঙ্ক অক্সাইড সম্পূর্ণ ডিটেইলস তোমার বিক্রিয়ার মধ্যেই থাকবে। বিক্রিয়ার মধ্যে তুমি যদি সম্পূর্ণ ডিটেইলসটা নিয়ে আসতে পারো তোমাকে কষ্ট করে মুখস্থ বেশি একটা করতে হবে না। আর একবার যদি বিক্রিয়াটা স্যার দেখে যায় বাংলা লেখার মধ্যে স্যারের ফোকাস করতে হয় না। কথা বুঝতে পারছো? স্যার কিন্তু বিক্রিয়াটা দেখবে। আমি কি বোঝাতে পারছি? ওকে ফাইন। তাহলে এবার আমরা সোডিয়াম বেনজোয়েটটাকে কি করব, আমি একটা ট্রিক্স ব্যবহার করতে পারি। আমরা এখানে আরেকটু সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম আর ব্র্যাকেটের মধ্যে দিলাম ক্যালসিয়াম অক্সাইড। এখন এটার নাম কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কস্টিক সোডা আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, যার ইংলিশ হচ্ছে লাইম। ইংলিশ কি, লাইম। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বলে শুধু সোডা বললেই চলতো বা কস্টিক সোডা, বাট সাথে কি আছে, লাইম। তাহলে আমরা কি করলাম, সোডা লাইম। এই সোডা লাইম দিলাম এবং কিছুটা তাপ দিলাম। তাপ দিলে হবে কি, এই COONA এবং এই পাশ থেকে যাবে NaO। তাহলে এটা গেলে কি তৈরি করবো আমরা, এই বাই প্রোডাক্ট লিখবো এটা বোঝার জন্য। তাহলে সোডিয়াম আছে একটা, দুইটা লিখলাম সোডিয়াম দুইটা, কার্বন একটা দিলাম কার্বন একটা, অক্সিজেন একটা, দুইটা, তিনটা। তাহলে কি তৈরি হবে, CO3। তাহলে কি তৈরি হলো, সোডিয়াম কার্বনেট। তাহলে এই পাশে এর হাত ফাঁকা হয়ে যাবে আর এই পাশে বেচারা কি পড়ে আছে, আবারও সেই বেচারা হাইড্রোজেন পড়ে আছে। তাহলে হাইড্রোজেন কি করবে, ওই ফাঁকা জায়গায় চলে যাবে। তার মানে আবারও
আমরা লিখতে পারতেছি এই গঠনটা এখানে দিয়ে বেনজিন হাইড্রোজেনটাকে উপরে দিলেও দিতে পারো, তুমি যদি মনে করো যে না স্যার আমি দিব না, বাট দেওয়ার অভ্যাস করো, তাহলে এই জিনিসটাকে ক্লিয়ারলি তোমাদের মাথায় কিন্তু থাকবে। ওকে, তাহলে এটা কি তৈরি হইলো? বেনজিন। আচ্ছা বলতে পারো এই বিক্রিয়াটা কি তোমরা এর আগে দেখছো? এখানে যেহেতু কার্বক্সিলিক মূলকটাকেই সরাই ফেলছি আমরা, এইজন্য এই বিক্রিয়াটা তোমরা ক্লাস 10 এ বা 9 এ কিন্তু শিখেছো বা এই চ্যাপ্টারের শুরুতে একবার দেখেছো, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যার মাধ্যমে অ্যালকিন তৈরি হয়েছিল। এটা কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমাদের বেনজিনকে কয়টা ভাবে প্রস্তুত শিখলাম এই পর্যন্ত? আমরা শিখলাম প্রথমে ইথাইন হতে দুইটা প্রসেস শিখেছিলাম, একটা লৌহ তত্ত্ব নলের মাঝখান থেকে পাস করে দিব, অথবা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা নিকেল ব্যবহার করব। এটা ছিল প্রথম প্রসেস। দুই নাম্বার প্রসেস ছিল ফেনল হতে, ফেনলকে জিঙ্ক ডাস্ট সহকারে যদি পাতন করে দেই বা জিঙ্কের সহকারে উত্তপ্ত করলে হয়ে যাবে আমাদের বেনজিন। আবার সোডিয়াম বেনজয়েডকে আমরা সোডা লাইম সহকারে উত্তপ্ত করলে হয়ে যাবে আমাদের বেনজিন। তোমরা তো এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে আমরা আমাদের আরেকটা প্রসেসে যাব, সেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল যৌগ আছে ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা এটা তৈরি করা শিখি। বেনজিনের পরবর্তী প্রস্তুতিটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে, অর্থাৎ আমরা যদি ডায়াজোনিয়াম লবণ থেকে বেনজিন প্রস্তুত করতে চাই তখন আমাদের ব্যাপারটা দাঁড়ায় আগে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করি। আমাদের এইটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজো মানে হচ্ছে দুইটা নাইট্রোজেন যদি পরস্পর ইন্টারকানেক্টেড থাকে তখন সেটাকে বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা এবার ঘটনাটাকে আমরা একটু এভাবে লিখতে পারি, এটা তো বুঝছো কিনা? নাইট্রোজেনের যোজনে কিন্তু তিনটাই ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ডায়াজো মূলক, এইটা হচ্ছে ক্লোরাইড। বুঝতে পারছো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড বললেও ভুল হবে, H3PO2, এটা অ্যাকচুয়ালি H3PO2, এটাকে বিক্রিয়া করে দিলে কপার প্লাস আয়ন লাগবে। কি লাগবে? কপার প্লাস। বাট কপার প্লাস আয়ন লাগবে, কিন্তু এটাকে নরমালি বিশ্লেষণ করা যাবে না, বরং আর্দ্র বিশ্লেষণ করতে হবে। কি কি লাগবে তাহলে? আমাদের কপার 2+ লাগবে, কপার প্লাস এর উপস্থিতিতে যদি আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে H3PO2 এর সাথে আর্দ্র বিশ্লেষণ করি, অর্থাৎ পানি কিন্তু আমাদের লাগবে, আর আর্দ্র বিশ্লেষণ করতে গেলে টেম্পারেচার ব্যবহৃত হবে 300 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? এই টেম্পারেচারে দিলে ঘটনাটা কি ঘটবে দেখো, এই যে ডায়াজোনিয়াম যে পার্টটা এই বরাবর ভাঙবে, অর্থাৎ নাইট্রোজেন, এই দুইটা নাইট্রোজেন জাস্ট সেপারেট হয়ে যাবে, এর সাথে বন্ধন ভেঙে দিবে, এর সাথেও ভেঙে দিবে। তাহলে কি তৈরি করবে? N ট্রিপল বন্ড N। এটা মানে কি? এইটার মানে হচ্ছে নাইট্রোজেন N2। এটা নতুন কিছু না, আমরা তো শিখছি ক্লাস 10 এ শিখছি যে N ট্রিপল বন্ড N মানে নাইট্রোজেন 2 মানে নাইট্রোজেন গ্যাস। ওকে, এবার ও যদি যায় তাহলে ক্লোরিন ওর সাথে থাকবে না, ক্লোরিন আইসা ওর কাছে হেল্প চাইবে এই হাইড্রোজেনের কাছে, তখন পাশাপাশি তৈরি করবে কি? HCl। বুঝতে পারছো? এখন হাইড্রোজেনের সাথে আবার কি ছিল? অক্সিজেন ছিল না? অক্সিজেন বেচারা কোথায় যাবে? অক্সিজেন চলে যাবে এই যে H3PO2 যে ব্যবহার করছিলাম, ওই H3PO2 এর কাছে গিয়ে বলবে ভাই আপনার তো H3PO2 তো আপনি স্থির না, আপনার তো মিনিমাম H3PO3 হইতে হবে। আমরা ফসফরাস অ্যাসিড H3PO3 বলছি, আর H3PO4 ফসফরিক অ্যাসিড। তাহলে ওর কাছে গিয়ে বলে ভাই আমি তো একটু বেচারা হয়ে গেছি এই মুহূর্তে, আপনি একটু প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করেন। তাহলে এক্ষেত্রে H3PO3টা তৈরি হয়ে গেল। তাহলে এখানে কিন্তু বাকি কিছু নাই। এখন বলতে পারো এই দেখো পানির মাঝখানে মূলত একটা অক্সিজেন, এই একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আছে না? ঠিক আছে, এখানে অক্সিজেনটা নিয়ে গেল H3PO2, হাইড্রোজেনটা একবার নিয়ে গেল ক্লোরিন, তাহলে আরেকটা হাইড্রোজেন থাকে না? ওই হাইড্রোজেনটা গিয়ে এইখানে যে ফাঁকা জায়গা তৈরি হয় ওই ফাঁকা জায়গার মধ্যে গিয়ে বসে পড়ে।
কারণ ফাঁকা জায়গা থাকলে তো বেনজিন হবে না, সেটা তো ফিনাইল মূলক হবে, বাট হাইড্রোজেন গিয়ে বসে পড়লে তখনই হয়ে যাবে বেনজিন। দেখো তো বুঝতে পারছো কিনা? অর্থাৎ ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজো কেন? দুইটা নাইট্রোজেন আছে, ডাই অ্যাজো, অ্যাজো মানে যুক্ত, অ্যাজো মানে যুক্ত, ডাই অ্যাজো মানে ডায়াজোনিয়াম ক্লোরাইড। সেখান থেকে কার সাথে বিক্রিয়া হবে? H3PO2 এর সাথে কপার প্লাস দ্বারা আর্দ্র বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ কপার প্লাসের উপস্থিতিতে H3PO2 এর সাথে বিক্রিয়া করবে, কিন্তু বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? হোয়াট কাইন্ড অফ রিঅ্যাকশন? এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ পানি লাগবে। তো এই পানির মাঝখান থেকে H3PO3 ও অক্সিজেনটা নিয়ে নিবে, এই ক্লোরিনটা একটা হাইড্রোজেন নিয়ে নিবে, আর নাইট্রোজেন তো সেপারেট হয়ে গেছে, তাহলে বেনজিনের একটা হাত ফাঁকা থেকে যায় না? এই ফাঁকা হাত এসে যুক্ত হয়ে পানির অন্য হাইড্রোজেন, অর্থাৎ একটা হাইড্রোজেন চলে গেছে আমাদের ক্লোরিনের কাছে, আর একটা হাইড্রোজেন চলে যাবে বেনজিনের কাছে, ঠিক আছে? আর অক্সিজেনটা চলে আসবে H3PO3 এর কাছে। বুঝতে পারছো? বিক্রিয়ার তোমরা যদি মেকানিজমটা বুঝতে পারো, আমার মনে হয় কোনো বিক্রিয়া কঠিনও লাগবে না, ভয়ঙ্কর লাগবে না, খুব ইজিলি তোমরা পারবে। বুঝতে পারছো? কারণ এটা মনে রাখাটা টাফ, কার সাথে কে যাচ্ছে, কিন্তু একবার তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার অটোমেটিকলি, তুমি দেখো যদি তুমি পানিটা না দাও তাহলে তুমি এই হাইড্রোজেনগুলো পাবো কোথায়? ক্লোরিন কি কার কাছ থেকে দেবা? H3PO2 কে কিভাবে H3PO3 বানাবা? তোমার কিন্তু প্রয়োজন হবে পানি। এবার তুমি পানি দিছো, কিন্তু অক্সিজেন কার কাছে পাঠাবা? আমরা একটু আগে শিখলাম অক্সিজেনটা যাবে H3PO2 এর কাছে, তার মানে তুমি H3PO2টাও কিন্তু জানো যে এটাও লাগবে। বুঝতে পারছো? এই বিক্রিয়াটা কার উপস্থিতি করে? কপার প্লাস আয়ন লাগবে আর 300 ডিগ্রি সেলসিয়াস, এইটা তোমার বাড়তি মনে রাখা। কপার প্লাস ছাড়া এই রিঅ্যাকশনটা কিন্তু হবে না, অর্থাৎ এই বিক্রিয়াটা তামার পাত্রে হবে। কপার প্লাস কি বেশি কঠিন? তামা টার্গেট, তামা লাগবে, তাহলে পাত্র ব্যবহার করতে পারো, টিউব ব্যবহার করতে পারো, যেটা তুমি মনে করো। বুঝতে পারছি? তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু মোটামুটি শিখতে পারলাম বেনজিনের প্রস্তুতি। তাহলে বেনজিনের প্রস্তুতিটাকে আমরা একটু সারাংশে নিয়ে আসি। তাহলে বেনজিনের প্রস্তুতিতে আমরা কয়টা প্রকারভেদ শিখলাম? প্রথমে শিখলাম ইথাইল থেকে, ইথাইল থেকে দুইটা প্রসেস, একটা হচ্ছে আয়রন লাগবে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস লাগবে, লোহিত তপ্ত নল, লোহিত তপ্ত নল, অথবা যদি আমরা নিকেল ব্যবহার করি তবে মাত্র 70 ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়াটা হয়ে যাবে। এবার দুই নাম্বার রিঅ্যাকশন, তারপর আমরা ট্রাই করলাম যদি ফেনল থেকে ব্যবহার করি। ফেনল থেকে কিন্তু আমরা অনেক ইজিলি পারবো যে জিঙ্ক ডাস্ট সহকারে পাতল করতে হবে। বুঝতে পারছো? তবে বেনজিন হয়ে যাবে। আর পাশে তৈরি করবে কি? জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। ওকে, 3 নাম্বার টপিক সোডিয়াম বেনজোয়েট থেকে। তাহলে সোডিয়াম বেনজোয়েট থেকে কিভাবে তৈরি করবা? সোডিয়াম বেনজোয়েট থেকে আমরা এখান থেকে জানি যে সোডিয়াম বেনজোয়েট কিন্তু আমাদের লাগবে, আর সাথে কি লাগবে? সোডা লাইম। কি লাগবে? সোডা লাইম, একটু তাপমাত্রা, দেখছো? আর 4 নাম্বার টপিকে ছিল ডায়াজো লবণ থেকে, ডায়াজো লবণ থেকে। এক্ষেত্রে কি লাগবে? আমরা বলছিলাম নরমালি কিন্তু H3PO2 এর ব্যবহার কোথাও হবে, পাইছো? তার মানে এটা একমাত্র এই পর্যন্ত তোমরা পাইছো, তার মানে মনে রাখা কিন্তু ইজি। ফসফরিক অ্যাসিড না, ফসফরাস অ্যাসিডও না, এটা নামটা আমি এখন বলবোই না, এটা তোমাদের কাজ হচ্ছে এটার নাম কি সেটাকে খুঁজে বের করে নিয়ে আসা। বুঝতে পারছো? H3PO2টা কি এর নামটা খুঁজে বের করে নিয়ে, এটা যারা পারবে তারা কমেন্টে জানাবে, যারা না পারবে তারা খুঁজে এলে হলো কমেন্টে জানাবে। ওকে, আর সাথে লাগবে আমাদের পানি লাগবে, কারণ আর্দ্র বিশ্লেষণ, কপার প্লাস লাগবে আর 300 ডিগ্রি সেলসিয়াস লাগবে। আর ডায়াজোনিয়াম লবণটা কি রকম মূলত? এই বেনজিন দিয়া N2Cl, আমি কিন্তু ভেঙে দেখাইছি, বুঝতে পারছি? তাহলে আমাদের আজকের জৈব রসায়নের বিস্তারিত বিষয় ছিল বেনজিন প্রস্তুতি তথা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রস্তুতি। তারপর আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অন্য জায়গায় আরেকটা প্রসেসে তৈরি করা যায়, আমরা আজকে শুধুমাত্র বেনজিনের প্রস্তুতি পর্যন্তই সীমাবদ্ধ রাখলাম। আজকের ক্লাসে যদি কেউ কোনো টপিক না বুঝে থাকো তবে কমেন্টে জানাবে অথবা জিজ্ঞেস করতে পারবা। আর পরবর্তী ক্লাস পর্যন্ত যাওয়ার আগে পিছনের ক্লাসগুলো যদি শেষ না করো, জৈব রসায়ন একটা সমুদ্রের মতো, যদি শেষ না করো তবে কিন্তু বিপদ ঘটে যাবে। যাক, পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, পেজটাকে ফলো দিয়ে রাখো ক্লাসগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।